নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে মন্তব্য তারেকের। আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে চায় না বললেন আন্দালিব রহমান পার্থ। ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু, শনাক্ত 886। পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, গ্রেপ্তারের টিম গঠন এবং 7 দিনের মধ্যে সমাধান চান ব্যাটারি রিকশা চালক মালিকরা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে চলছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন 2024-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানের সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন। যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে। এ সময় ভবিষ্যতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজের এক সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনীতিকরণ করে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করা হচ্ছে, সেজন্য আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার করব। এরপর আমরা নির্বাচনে যাব। জুলাই অভ্যুত্থানে আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। উপদেষ্টা বলেন, নানান বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছে, কেননা শিক্ষার্থীদের বিতর্কিত করতে পারলেই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করা যাবে। তাই আমাদের উচিত হবে সর্বদা দায়িত্বশীল আচরণ করা। আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ছাত্রদের পিছে দাঁড়িয়েছিল, এখনো তারা ছাত্রদের উপর আস্থা রাখছে, আমরা অবশ্যই সে আস্থার মর্যাদা দিব এবং এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সেই দৃঢ়তা আছে, থাকবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। সরকারের যে প্রায়োরিটিগুলো আমরা বারবার বলেছি, যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। এবং তৃতীয়ত আমরা বলেছি যে আমার দেশকে যারা এতদিন ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এই ঊর্ধ্বমুখী ধারায় শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 886 জন। এর আগে শুক্রবার তার আগের 24 ঘন্টায়
458 জনের ডেঙ্গুর শনাক্ত হয়েছিল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 5 আগস্টের পর কাজে যোগদান থেকে বিরত থাকা 187 জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। পলাতক থাকার কারণে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হয়েছে। এমনকি তাদের গ্রেপ্তারি টিমও গঠন করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 5 আগস্টের পর থেকে পলাতক 187 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট। ইতিমধ্যে তাদের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলেও ওই 187 জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পুলিশ পরিদর্শক, 14 জন এসআই ও সার্জেন্ট, 9 জন এএসআই, 7 জন নায়েক এবং 136 জন কনস্টেবল। পলাতক কনস্টেবলদের মধ্যে 2 জন নারী সদস্য রয়েছেন। ধারণা করা হচ্ছে পলাতক পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন এবং তাদের বড় অংশই ভারতে অবস্থান করছেন। সূত্র বলছে, পলাতক পুলিশ সদস্যদের তালিকার শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যার নামে সর্বোচ্চ 38টি মামলা রয়েছে। আরও রয়েছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, খন্দকার নুরুন নবী, এসএম মেহেদি হাসান, সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী, যাদের বিরুদ্ধে 5 আগস্টের পর একাধিক মামলা করা হয়। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক ও চাকুরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। তারা যাতে দেশ থেকে পালাতে না পারেন সেই কারণেই পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা অর্ধেক বেতন ভাতা পাচ্ছেন, তবে যারা পলাতক বা কোনো স্টেশনে যোগদান করেননি তারা কিছুই পাচ্ছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের গ্রেফতার করতে পুলিশের একটি কমিটি করা হয়েছে, যে কমিটি তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি, মামলা, বেতন ভাতা সহ সার্বিক সিদ্ধান্তের বিষয়ে দেখভাল করছে। এই কমিটি তাদের গ্রেপ্তারের জন্য আলাদা টিম করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ইবতেদায়ী মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামিক শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণের কোনো প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য। ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণে আমি শিক্ষামন্ত্রীকে ডিউ লেটার দেব। আশা করি শিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ দাবি পূরণ করতে না পারলেও মোটামুটি কিছু কাজ শুরু করবে ইনশাআল্লাহ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা তো গত বুধবারেই মন্ত্রী পরিষদের বৈঠক করেছি, আগামী বৃহস্পতিবার আবারও করবো, স্যারকে আমি আবারও বলবো, প্রয়োজন আমি ডিউ লেটার দেবো। তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না। আমি আপনাদের দিলের দরদের সাথে, আপনাদের উদ্দেশ্যের সাথে আমি 100% একমত। এই জন্য আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ঘন্টার পর ঘন্টা ডক্টর শহীদুল হক, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম, ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি। অতএব আমি ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন ভাতা গভর্নমেন্ট থেকে পান, ওনারা যাতে প্রশিক্ষণ পান, ওনারা যাতে সরকারি বইপত্র পান,
এই ক্ষেত্রে আমি একটা ডিউ লেটার দেব শিক্ষা মন্ত্রণালয়কে, আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন। আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয়, ফর্মাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে বসি, ওখানে ইনফর্মাল আলোচনা হয়, ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করবো। আগে আপনারা লাইনে লাইনে যান, ইনশাআল্লাহ রাজি সেটা হবে। এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্যাডেল চালিত রিকশা সংগঠনের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্টের বেঞ্চে আদেশ দেন। এদিকে 2022 সালের এপ্রিলে ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দেয় আপিল বিভাগ। এর ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানগুলো চলাচলের বৈধতা পায়। এ ঘটনায় শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার 7 দিনের মধ্যে সুরাহ করতে হবে। অন্যথায় আগামী 30 নভেম্বর ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64 জেলায় সমাবেশ করার ঘোষণা দেন সংগঠনটি। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সশস্ত্র সুন্নি ও শিয়া দলগুলোর মধ্যে লড়াইয়ের অন্তত 33 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে কুররাম জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গতকাল রাতভর চলা এই সহিংসতা ছিল কুররাম জেলাকে নাড়িয়ে দেওয়ার মতো সর্বশেষ ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার কুররাম জেলাতে একটি মারাত্মক বন্দুকযুদ্ধ হামলা 42 জন নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলা উপস্থিত এলাকায় কুররাম জেলায় কয়েক দশক ধরে সশস্ত্র সংখ্যালঘু শিয়া ও সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলছে। শিয়া মুসলমানরা সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের 240 মিলিয়ন জনসংখ্যার প্রায় 15%। যদিও দুই গোষ্ঠী সাধারণত শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকে, কিন্তু কুররামের উত্তেজনা রয়ে গেছে। ওই এলাকার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রাতে বাগান ও বাচাকোটে সশস্ত্র ব্যক্তিরা দোকান, বাড়িঘর ও সরকারি সম্পত্তিতে আগুন দিয়েছে। কুররামের আলিজাই এবং বাগান উপজাতিদের মধ্যেও তীব্র বন্দুকযুদ্ধ চলছে। এবার বিনোদনের সংবাদ। এক আশ্চর্য রঙিন পাহাড়ের সারি যা একমাত্র দেখা যায় সুদূর অস্ট্রেলিয়াতে, ঠিক সেই রকমই এক পাহাড়ের খোঁজ মিলেছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের ওদলচুয়া গ্রামের অদূরে এক জঙ্গলের মধ্যেই লুকিয়ে ছিল সেই আশ্চর্য পাহাড়। লাল, নীল, গোলাপি কতই না রঙের সমাহার এখানকার পাথরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে কনকনে শীত। আর এই শীতের আমেজে গায়ে মেখে কম বেশি এখন সকলেই কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আর ঘুরতে যাওয়ার কথা আসতেই বাঙালির পছন্দের ডেস্টিনেশনের তালিকায় রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। তাই যারা ভারতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তাদের আজ এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেব যেটি কিনা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত। এই জায়গাটি এমন এক জায়গা, পর্যটনের ভাষায় যাকে বলে ভার্জিন। খুব কম পর্যটকই আছেন যারা এখানে গিয়েছেন। এরকম রঙিন পাহাড় আপনি কেবলমাত্র এতদিন ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাঞ্চি বা চীনের জ্যাঙ্গি ন্যাশনাল জিও পার্কে দেখতে পেতেন, কিন্তু এখন বাংলাতেই দেখা মিলবে এই রঙিন পাহাড়ের। কলকাতার লালমাটির জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়িতেই দেখা পাওয়া যাবে এই রঙিন পাহাড়ের। বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা ওদলচুয়ায় রয়েছে সেই আশ্চর্য সুন্দর রঙিন পাহাড়। স্থানীয়রা একে খাদান ডুংরি বলে থাকেন। এটা যে পর্যটন স্থল হতে পারে সেটা বুঝতেই পারেনি গ্রামবাসী। শীতে এখন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। তাদের নিয়ে ঘুরিয়ে দেখাতে গিয়েই এই রঙিন পাহাড়ের হদিশ পান গ্রামবাসীরা। বেশ গা ছমছমে অরণ্যের মধ্য দিয়ে গিয়ে
তবেই পৌঁছানো যায় এই বিরল দৃশ্যের স্থানে। দেখে মনে হবে কেউ রং তুলি দিয়ে যেন রাঙিয়ে দিয়েছে পাহাড়ের প্রতিটা পাথর। সূর্যের আলোয় ঝকমক করছে লাল, হলুদ, সাদা রঙের পাথর। অস্ট্রেলিয়ায় উরুলু পাহাড়ে এমন দৃশ্য দেখা যায়। সূর্যের আলোর জন্য রং পরিবর্তন হয় না, পাথরগুলি এখানে রঙিন, অর্থাৎ একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি হয়েছে এই পাহাড়। এই রঙিন পাহাড়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয়। এখানে যেতে হলে আপনাকে বেশ ফিট হতে হবে, কারণ ট্র্যাক করে গেলে তবেই আপনি এই রঙিন পাহাড়ে হাজির হতে পারবেন। এখানে এলে আপনি রঙিন পাথরের সমাহার দেখতে পাবেন। পায়ে হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে এই জায়গায় যাওয়াই এক আলাদা অনুভূতি। এখন নিশ্চয়ই ভাবছেন এখানে কিভাবে যাবেন। তাহলে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পৌঁছে কলকাতার মেদিনীপুর থেকে বেলপাহাড়ির দূরত্ব 80 কিলোমিটারের মতো। ওখান থেকে 15 কিলোমিটার দূরে ওদুলচুয়া। এর জন্য আপনি বাইক বা 4 চাকায় চলে যেতে পারেন। এরপর পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে 1 কিলোমিটারের মতো গেলেই আপনি এই রঙিন পাহাড়ে পৌঁছে যাবেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। মাত্র একদিনের অপেক্ষার শেষে আনুষ্ঠানিক হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 18তম আসরের মেগা নিলাম। সেই নিলামের আগে দুঃসংবাদ পেলেন ভারতীয় দুই ক্রিকেটার মনসী পান্ডে ও সৃজিত কৃষ্ণ। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন তারা। জানা গেছে BCCI এর সন্দেহের তালিকায় রয়েছেন আরও দীপক হুন্ডা, সৌরভ দুবে এবং কেশি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনেও সন্দেহজনক তালিকায় রয়েছে। IPL নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই 5 ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড। আগামীকাল রোববার সৌদি আরব জেদ্দায় অনুষ্ঠিত হবে IPL এর মেগা নিলাম। 2 দিনব্যাপী এই মহাযজ্ঞের নিলামে তোলা হবে মোট 575 জন ক্রিকেটারকে। তাদের মধ্যে 366 জন ভারতীয় ক্রিকেটার, বাকি 209 জন বিদেশি ক্রিকেটার। নিলামে বাংলাদেশ থেকে আনছেন 12 জন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, মন্তব্য তারেকের। আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে চায় না, বললেন আন্দালিব রহমান পার্থ। ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু, শনাক্ত 886। পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, গ্রেপ্তারের টিম গঠন এবং 7 দিনের মধ্যে সমাধান চান ব্যাটারি রিক্সা চালক মালিকরা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।